আসসালামু আলাইকুম। অর্গানিক ফার্মিং ও কার্বন নির্গমন হ্রাসে বিটল পোকা চাষ। আজ 10ই জানুয়ারি 2026 সন্ধ্যা 5টা 47 আজকে বিটল পোকা রুমের তাপমাত্রা 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা 54%। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিং এর বিটল পোকা চাষের গুরুত্ব। এই বইয়ের 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর ধাপ। 8 সেপ্টেম্বর 2025 তারিখে 13তম ধাপে লার্ভা উত্তোলন করা হয়, যা প্রতিবারের ন্যায় নতুন 2টি গামলায় বসি দিয়ে মাদারগুলোকে আলাদা করে রাখা হয় আর লার্ভাগুলোকে আলাদা করে রাখা হয়। আবার পরবর্তী 18 সেপ্টেম্বর 2025 তারিখে নতুন ধাপে লার্ভা উত্তোলন করা হবে। লার্ভা উৎপাদন গ্রীষ্মকাল শীতকাল ভেদে কম বেশি হতে পারে। মাদার পোকা হতে লার্ভা উৎপাদন করতে হলে প্লাস্টিকের ডিসপোজেবল কাপের মধ্যে আলাদা করে রাখতে হবে। এই পদ্ধতিতে 15 থেকে 20 দিন রেখে দিলে এটি সংকুচিত হয়ে মুদ্রার মতো গোলাকার ধারণ করবে। শেষ সপ্তাহে খোলস থেকে সাদা রং এর পিউপা আকারে বের হবে এবং সাদা রং থেকে 1 সপ্তাহের মধ্যে বাদামি রং ধারণ করবে। তারপরের সপ্তাহে পিউপাটি গাঢ় হলুদ রং ধারণ করবে। অতঃপর পরবর্তী সপ্তাহে মাদার পোকায় পরিণত হবে। মাদার বিটল পোকা হওয়ার পরে এটি গমের ভুসির মধ্যে রাখতে হবে। এর মধ্যে কিছু শুকনো সবজি দিতে হবে। আনুমানিক 2 সপ্তাহ হতে এরা ব্রিডিং করে পুনরায় লার্ভা উৎপাদন করবে। 14তম ধাপ। আচ্ছা, আমি এখানে যেটা বলা হয়েছে সেটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই যে যেমন এখানে হচ্ছে বলা হয়েছে যে এটা 15 থেকে 20 দিন রাখলে সংকুচিত হয়ে মুদ্রার মতো হয়ে যাবে। সংকুচিত হয়ে মুদ্রার মতো হয়ে যায়। এই যে এটার কথাই বলা হয়েছে। এই যে এইভাবে রাখার পরে সংকুচিত হয়ে গোল হয়ে মুদ্রার মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে তার কিছুদিন পরে 2-3 দিন পরে এই যে এইভাবে, এই যে এটা মাত্র খোলস ছাড়ছে। এই যে এর খোলসটাও ভিতরের দিকে আছে এবং এর হচ্ছে এই যে সাদা অংশটা, এইটা আবার কিছুদিন পরে মুদ্রায় পরিণত হওয়ার কিছুদিন পরে এই যে এইভাবে পিউপাতে পরিণত হবে। এই যে এটা দেখলে অনেক সময় যখন বলের ভিতরে থাকবে তখন হচ্ছে দেখলে মনে হবে যে এটা মারা গেছে। এই যে এইগুলো, হ্যাঁ, মনে হবে যে মারা গেছে, বাট এগুলো মারা যায়নি। এগুলো হচ্ছে খোলস চেঞ্জ করার পরে এর পিউপার ধাপ এটা। তারপরে এই ধাপ থেকে পরবর্তীতে আস্তে আস্তে এই যে যেমন হচ্ছে আমি দেখাই, আগেরটা ছিল সাদা, হ্যাঁ, এবং এটার পাগুলো হালকা বাদামি কালারের হয়ে গেছে। এটা বাদামির থেকে একটু গাঢ় বাদামি হবে, তারপরে আস্তে আস্তে চকলেট কালার হবে, তারপরে একবারে হচ্ছে কালো মাদারে পরিণত হবে। সেই কথাই এখানে বলা হয়েছে। 14তম ধাপ। 18 সেপ্টেম্বর 2025 তারিখে 14তম ধাপে লার্ভা উত্তোলন করা হয়। পুনরায় 2টি বলে বসি দিয়ে মাদারগুলোকে রাখা হয়, যা পরবর্তী 12 দিন পর 27 সেপ্টেম্বর 2025 তারিখে 15তম ধাপে লার্ভা উত্তোলন করা হবে। ময়ূরের প্রাণীজ প্রোটিন হিসেবে বিটল পোকা পালনের সতর্কতা। বিটল পোকা চাষের কিছু সতর্কতা রয়েছে, যেমন বিটল পোকার প্রধান শত্রু পিঁপড়া, কাঠবিড়ালি এবং ইঁদুর। এই জাতীয় সকল প্রাণীরা সুযোগ পেলে বিটল পোকা ও লার্ভার উপর আক্রমণ করে, যার ফলে এক নিমিষেই সকল পোকার ক্ষতি সাধন করে। তাই আমাদের এই সকল প্রাণীর সংস্পর্শ হতে বিটল পোকা ও লার্ভাকে দূরে রাখতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে আমাদের এই রুমটা চারিদিকে একবারে সিল করা আছে, যেন এখান থেকে কোনো পোকামাকড়, ইঁদুর কিংবা পিঁপড়া যেন এর ভিতরে ঢুকতে না পারে। এবং এটার চারপাশে আমরা চারিদিকে যে দিক দিয়ে পিঁপড়া আসার সম্ভাবনা আছে এই জায়গাগুলোতে ফিনিশ দিয়ে রেখেছি, যাতে পিঁপড়াটা যেন ভিতরে না আসতে পারে, কিংবা কাঠবিড়াল কিংবা ইঁদুর এরকম জাতীয় জিনিস আসলে এগুলাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলবে। তো এটা থেকে আমাদের সতর্ক থাকতে হবে।
উদ্ভাবিত উপায়ে পিউপাকে মাদারে রূপান্তরিত করার প্রক্রিয়া। প্রথমে একটি তৈলের কার্টুন নিতে হবে। ছিদ্র করার জন্য লাগবে একটি ফেলে দেওয়া কলম, যার সাহায্যে কার্টুনটির সকল পাশে পর্যাপ্ত ছিদ্র করতে হবে, যাতে বক্সের ভিতরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হতে পারে। কার্টুনটির ভিতরের পাশাপাশি 16টি ওয়ান টাইম গ্লাস সরাসরি রাখতে হবে। পাত্রের চিত্রে বিটল লার্ভার পাশে একটি স্কেল রাখা হয়েছে। একটি স্কেল দিয়ে বোঝানো হয়েছে একটি লার্ভা যখন পিউপাতে রূপান্তরিত হয়, এই প্রক্রিয়াতে যাওয়ার আগে এই লার্ভাকে 15 থেকে 20 দিন খাবারবিহীন অবস্থায় রাখতে হয়। তখন এটি সাপের মতো কুণ্ডলি পাকিয়ে গোল হয়ে থাকে। এ সময় লার্ভা কোনো প্রকার নড়াচড়া করে না। এভাবে নিচ থেকে উপরে 7টি স্তর করতে হবে। তাহলে কার্টুনের ভিতরে সর্বমোট ওয়ান টাইম গ্লাস থাকবে 16 × 7 = 112টি। প্রতিটি গ্লাসের মধ্যে 15 থেকে 20 দিন পর্যন্ত একটি পিউপা রাখতে হবে। তবে কোনো প্রকার খাবার দেওয়া যাবে না। 15 থেকে 20 দিন পর পিউপাগুলো মাদারে পরিণত হবে। হ্যাঁ, যেমন এখানে যেটা বলা হয়েছে সেটা আমরা ফার্স্টের দিকে ট্রাই করছিলাম, যে একটা তেলের কার্টুনে চারিদিকে গোল করে ফুটা করছিলাম, এবং আমাদের যে কাপ ছিল, এই যে বড় আকারের কাপ, এই যে বড় আকারের এই কাপের ভিতরে আমাদের রাখা হয়েছিল, যেটা ওখানে বলা হয়েছে কাপগুলো ছিদ্র করে রাখা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা এটা থেকে আপডেট হইতে হইতে আমরা এখন এই পর্যায়ে আসছে। এখন আমরা ছোট কাপে করে রাখি, এটাতে জায়গাও কম লাগে এবং আমাদের হচ্ছে মাদারও খুব তাড়াতাড়ি হয়। যেমন আমরা ওই যে ওই পাশের র্যাকে পিউপা হওয়ার জন্য রেখে দিছি, ওটা এমনিতেই ফাঁকা জায়গাতে রাখছি, যাতে ওটা আমাদের আগের ছিল। ওই যে আমি যদি দেখাই এখানে বইটাতে, এই যে এইভাবে রাখা হয়েছিল, এই যে এইভাবে তেলের কার্টুনের ভিতরে রাখা হয়েছিল। পরবর্তীতে আমরা এখন যেহেতু র্যাকের ভিতরে করতেছি, সেহেতু আমরা ওইটা চেঞ্জ করে আপডেট করে এই পর্যায়ে নিয়ে এসেছি। চিত্র অনুযায়ী ওজন করলে দেখা যায় 9টি অ্যাডাল্ট লার্ভার ওজন 4 গ্রাম। একটি অ্যাডাল্ট লার্ভার ওজন 4/9 ইকুয়াল 0.444 গ্রাম, 1 গ্রামেরও কম। আমরা জানি 1 কেজি ইকুয়াল 1000 গ্রাম। 1 কেজিতে লার্ভার প্রয়োজন 2252টি। সুতরাং 1 কেজির জন্য 2252টি অ্যাডাল্ট লার্ভার প্রয়োজন হবে। কতটি মাদার বিটল পোকা পালন করলে 1 কেজি পরিমাণ মাদার বিটল পোকা পাওয়া যায়? নিচের চিত্র অনুযায়ী ওজন করে দেখা যায় 4টি মাদার বিটলের ওজন 2 গ্রাম। একটি মাদার বিটলের ওজন 2/4 ইকুয়াল 0.500 গ্রাম। আমরা জানি 1 কেজি ইকুয়াল 1000 গ্রাম। 1 কেজিতে মাদার বিটলের প্রয়োজন হয় 1000 গ্রাম ভাগ 0.500 ইকুয়াল 2000টি। সুতরাং 1 কেজির জন্য 2000টি মাদার বিটল পোকার প্রয়োজন হবে। একটি ময়ূরের দৈনিক খাবার লাগে 250 গ্রাম। বিটল পোকায় প্রোটিন থাকে 40 থেকে 60 গ্রাম বা 50 গ্রাম। 50 গ্রাম বিটল পোকায় প্রোটিন থাকে 50 গুণ ইকুয়াল 50% ইকুয়াল 25 গ্রাম। একটি ময়ূরের খাবারের 20 থেকে 30% ন্যূনতম প্রোটিন লাগে, যা গড়ে ময়ূরের দৈনিক 250 গ্রাম খাবারের 25% ইকুয়াল 250 গুণ ইকুয়াল 62.500 গ্রাম। তাহলে ময়ূরের 250 গ্রাম খাবারের প্রোটিনের প্রয়োজন 62.500 গ্রাম। যেহেতু একটি বিটল পোকার ওজন 0.500 গ্রাম, একটি বিটল পোকায় প্রোটিন থাকে 0.500 গুণ 50% ইকুয়াল 0.250 গ্রাম। ময়ূরের দৈনিক প্রোটিন পূরণের জন্য বিটল পোকার প্রয়োজন 250টি। সুতরাং একটি ময়ূরের প্রোটিন পূরণের জন্য দৈনিক 250টি বিটল পোকার প্রয়োজন হবে। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে ময়ূরের পাখির জন্য আমাদের এখানে যে হিসাবটা করা হয়েছে সেটা হচ্ছে ময়ূর পাখির জন্য। আমরা ময়ূর ছাড়াও যে কোনো মুরগি, হাঁস এবং মাছকেও এইভাবে খাবার দিতে পারি, এবং যে কোনো পাখিকে, বাজরিকা পাখি, ঘুঘু পাখি, মানে যে কোনো পাখিকে আমরা এটা খাবার দিতে পারি। এটা শুধু আমাদের ময়ূরের জন্য যে হিসাব করা হয়েছে, একটি ময়ূরের প্রোটিনের পূরণের জন্য দৈনিক 250টি বিটল পোকার প্রয়োজন হয়। সেই হিসেবে এখানে প্রত্যেকটা ক্যালকুলেশন আমরা এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। লেখক আমাদেরকে বুঝিয়ে দেওয়ার, হাতে কলমে একবারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। মিলওয়ার্ম বিটলের বৈশিষ্ট্য ও প্রজনন রহস্য। মিলওয়ার্ম বিটল, যার বৈজ্ঞানিক নাম টেনবিরো মনিটর, এর অত্যন্ত উপকারী পরিচিত পোকা। এর জীবনচক্র বৈশিষ্ট্য: এক পোষ্য প্রাণী, পাখি, মাছ, সরীসৃপের জন্য আদর্শ খাদ্য হিসেবে খাদ্য করে তোলে। নিচে এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো। ময়ূরের প্রাণীজ প্রোটিন বিটল পোকার মূল বৈশিষ্ট্য:
ডিম, লার্ভা, পিউপা, প্রাপ্তবয়স্ক বিটল। প্রাপ্তবয়স্ক বিটলের রং এবং আকার: ক রঙে গাঢ় বাদামি থেকে কালো, দৈর্ঘ্য প্রায় 1.5 থেকে 2 সেন্টিমিটার, শক্ত খোলসযুক্ত দেহ। হ্যাঁ, যেমন এখানে আমাদের প্রাপ্তবয়স্ক যে বিটলের বর্ণনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে এটা। হ্যাঁ, এটা দেখতে একটু গাঢ় বাদামি রঙের এবং কালো, এই যে মাথার দিকে কালো, এই যে পিছনের দিকটাতে কালো এবং হচ্ছে গাঢ় বাদামি রঙের। হ্যাঁ, এবং লম্বায় প্রায় হচ্ছে 2 ইঞ্চি, প্রায় 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মতো। হ্যাঁ, তারপরে আর এর যে দেহটা আছে, শক্ত এই দেহটা একটু হচ্ছে শক্ত টাইপের, খোলসযুক্ত, উপরে যে আবরণটা। ডিম থেকে প্রাপ্তবয়স্কতে সময় লাগে 8 থেকে 12 সপ্তাহ। এই হচ্ছে বিটল পোকার যে লার্ভাটা আছে সেটা ডিম থাকা অবস্থায়, আমি এই যে যেমন দেখালাম, ডিম থাকা অবস্থায় ডিম থেকে এই যে এই ব্যাচটা আমাদের 13 তারিখ উঠবে, এটা ডিম থেকে এই যে এই যে এখানে ডিম যে আছে, এই ডিম থেকে প্রাপ্তবয়স্ক হইতে 8 থেকে 12 সপ্তাহ সময় লাগে। ডিম থেকে পূর্ণবয়স্ক হতে সময় লাগে 8 থেকে 12 সপ্তাহ। প্রাপ্তবয়স্ক বিটল 2 থেকে 3 মাস পর্যন্ত বাঁচে। ময়ূরের প্রাণীজ প্রোটিন বিটল পোকার প্রজনন ক্ষমতা: একটি স্ত্রী বিটল প্রায় 200 থেকে 500টি ডিম পারে। ডিমগুলো সাধারণত 4 থেকে 7 দিনের মধ্যে ফুটে যায়। আচরণ ও অভ্যাস: খাদ্যাভ্যাস: রাতে বেশি সক্রিয় থাকে, শুষ্ক অন্ধকার জায়গা পছন্দ করে, গম, চালের গুঁড়া, ভুট্টার গুঁড়া, গমের ভুসি, গাজর, পেঁপে, আলু, আপেলের উচ্ছিষ্ট, রান্নাঘরের সবজির উচ্ছিষ্ট, শাকসবজি ইত্যাদি খায়। যেমন হচ্ছে যে এখানে আচরণ ও খাদ্য অভ্যাসের বর্ণনা দিয়েছেন লেখক। এখানে রাতে বেশি সক্রিয় থাকে, মানে রাত হইলে তার মানে এই জন্য আমরা এই রুমটাতে একবারে সিকিউর করে রাখছি। এই রুমের প্রত্যেকটা বাল্ব বন্ধ করা থাকে এবং এটা অন্ধকারে ভালোভাবে এরা কমফোর্টেবল ফিল করে আর কি। বাইরে বের হয়ে আসে এবং হচ্ছে মিটিং করে যাতে আমাদের উৎপাদনটা বাড়ে। এবং এর খাদ্য অভ্যাসের ভিতরে হচ্ছে যে কোনো জাতীয় সবজির উৎকৃষ্ট অংশ দিলে এটা খায়, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সেই সবজিটা যেন একটু শক্ত টাইপের হয়, যেন নরম টাইপের, পানি জাতীয়। পানি বেশি থাকলে হবে কি, এই আমাদের যে ভুসিগুলো আছে, গামলাতে যে ভুসি আছে, সেই ভুসিটা আপনার হচ্ছে দলা পাকিয়ে যাবে, যেখানে ফাঙ্গাস পড়বে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জমবে। আর এই যে এরকম জাতীয় পেঁপে, যেমন পেঁপে কিংবা হচ্ছে বাঁধাকপি কিংবা ফুলকপির পাতা কিংবা হচ্ছে কাঁচকলা যেটা আছে, কাঁচকলাও দেওয়া যেতে পারে, কিংবা মিষ্টি কুমড়া, একটু কাঁচা জাতীয় যে মিষ্টি কুমড়া খোলসও দেওয়া যেতে পারে, যেগুলোতে আর কি বেশি পরিমাণে পানি নাই, একটু শুষ্ক জাতীয় খাবার দিলে ভালো হয়, তাতে আমাদের এই ভিতরের ভুসিটা নষ্ট হবে না। তো আজকে আমরা শেষ করলাম বিটল পোকা চাষের গুরুত্ব বইয়ের 16 নম্বর পেজের আচরণ ও খাদ্য অভ্যাস। আগামীতে আমরা 16 পেজের মিলন বা বিটল পোকা কেন পালন করতেছি আমরা এই বিষয়ে আগামী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ।